মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশের ক্যাম্পে জলদস্যুদের হামলার ঘটনায় দ্রুত যৌথ বাহিনী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে কেরানীগঞ্জে সুভাঢ্য খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। এ সময় খাল দখলকারীদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই এলাকার ভূমিদস্যুর সংখ্যা বেশি, সবাই মিলে প্রতিরোধ করতে হবে। অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, খালের পাড় যেন দখল না হয় সেজন্য ঢালাই করে দেওয়া হবে। খালের পানি যাতে কোনো রকমে দূষিত না হয় সেজন্য সেটা নিশ্চিত করতে হবে। পাশাপাশি অসাধু ভূমিদস্যু যেন কোনো ক্রমেই খাল দখল এবং কোনো অংশ ভরাট করতে না পারে সেই বিষয়ে সংশ্লিষ্টদের সবাইকে সজাগ থাকতে হবে। মুন্সিগঞ্জে পুলিশ ফাঁড়িতে হামলা ও গোলাগুলির পর চাঁদপুরের মতলব উত্তরে পুলিশের সাঁড়াশি অভিযান চালানো হয়েছে। সোমবার রাত থেকে এই অভিযান শুরু হয়। পুলিশ জানায়, বেলতলী ঘাট এলাকায় নৌরাত, চাঁদাবাজ ও বালুদস্যুদের বিরুদ্ধে বিশেষ এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। অভিযানে শতাধিক নৌ পুলিশ, থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ অংশ নেয়। অভিযানকালে বেলতলী লঞ্চ ঘাট, বেদেপল্লী আশ্রয়ন প্রকল্প, সওদাগর বাড়ি, চিতাখোলা নামক স্থানগুলোতে ব্যাপক তল্লাশি চালানো হয়। আজ সকাল থেকে বেলতলী লঞ্চ ঘাট সহ সবগুলো ঘাটে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানায় পুলিশ। কারাগার কেন্দ্রিক সংশোধনের বিষয়টির উপর অধিক গুরুত্ব আরোপের জন্য বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিস বাংলাদেশ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কারেকশন সার্ভিস অ্যাক্ট 2025-এর খসড়া চূড়ান্ত করার পর এক সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন কথা জানান। এ সময় তিনি জানান, তীব্র জনবল সংকটের সমস্যা কাটিয়ে ওঠার লক্ষ্যে সরকার কর্তৃক নতুন জনবলের অনুমোদন প্রদান করা হয়েছে এবং আরও 1,500 জনবলের চাহিদা প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি। এছাড়া নারায়ণগঞ্জে বন্দীদের জন্য কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। 5টা নতুন কারাগার আমরা ইতিমধ্যে চালু করার উদ্যোগ নিয়েছি, 6টা, এবং 2টো কারাগার চালু হয়েছে। আপনারা জানেন, কেরানীগঞ্জে বিশেষ কারাগার এবং সিলেট 2, এবং বাকি আরো 4টা কারাগার খুব শীঘ্রই আমরা মেনটেন করে হয়তো বা পুরনো কারাগারগুলো নতুন করে চালু করার সরকার অনুমোদন দিয়েছেন, আমরা চালু করি। 700-র অধিক বন্দী এখনো পলাতক আছেন। তার মধ্যে আমরা যেটা বলছিলাম যে জঙ্গি অথবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত এরকম 69 জন বন্দী এখনো এর মধ্যে 700-র অধিকের মধ্যে যারা এখনো পলাতক আছেন। তার মধ্যে আপনাদের প্রেসাইজলি বলে জঙ্গি আছেন 9 জন, বাকি রয়েছে বিভিন্ন মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন প্রাপ্ত। মাদারীপুরের শিবচরে 2 ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে ও মঙ্গলবার সকালে শিবচর উপজেলার মাধবচর হাট এলাকায় এই ঘটনা ঘটে। 100 শয্যা বিশিষ্ট শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডক্টর রাশিদুল ইসলাম চৌধুরী বলেন, আহতদের 2 জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি জন হাসপাতালে ভর্তি আছে। মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, পরপর 2টি হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আজ ডুমুরিয়ায় শামীম হত্যার ঘটনায় জড়িত 2 জন গ্রেপ্তার এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানের বিষয়ে প্রেস ব্রিফিং করেছেন খুলনা জেলা পুলিশ সুপার টি.এম. মোশাররফ হোসেন। এ সময় তিনি বলেন, ডুমুরিয়া থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাদেরকে গ্রেফতার করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল অনেক আগে থেকেই। পারিবারিক নির্যাতনের জের ধরে এই হত্যাকাণ্ড পরিকল্পনা করা হয়। মামলার 24 ঘন্টার মধ্যে এই ধরনের একটা ডুমুরিয়া থানার ঢাকার ধামরাইয়ে আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মমো ফ্যাশন নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা। তারা জানায়, সকাল 7:30টায় শ্রমিকরা অফিসে এসে গেটে তালা দেখতে পায় এবং কোনো কারণ ছাড়াই ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করা হয়। পরে শ্রমিকরা একত্রিত হয়ে ঢাকা আরিচা মহাসড়ক প্রায় 1 ঘন্টা অবরোধ করে রাখে। এতে করে 2 পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় শিল্প পুলিশ ও সেনাবাহিনী, এসে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। শ্রমিকেরা দাবি জানান, আগস্ট মাসের বেতন সহ শ্রম আইন অনুসারে 4 মাসের বেতন প্রদান করতে হবে, তা না হলে আমাদের আন্দোলন চলতে থাকবে।
চাঁদপুরের মুন্সিরহাট বাজারে অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় জেলা পরিষদ এবং সড়ক ও জনপদের জায়গায় গড়ে তোলা হয়েছে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। সদর, মতলব, দক্ষিণ উপজেলা প্রশাসন, সড়ক ও জনপদ বিভাগ এবং জেলা পরিষদ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অংশ নেয়। উচ্ছেদের কারণে কর্মহীন হয়ে পড়া ব্যবসায়ীরা পুনর্বাসনের দাবি জানান। উচ্ছেদকৃত স্থানে পুনরায় স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছে প্রশাসন। এ সময় জেলা পরিষদ প্রশাসক গোলাম জাকারিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের ট্যাঙ্কের পাড় পৌর কমিউনিটি সেন্টারে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উদ্যোগে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ ফজলে আমিন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভুইয়া, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কোচি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জোনায়েদ হোসেন, এনসিপির জেলা সমন্বয়ক আজিজুর রহমান। একসময় দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার ছিল চট্টগ্রামের খাতুনগঞ্জ। তবে নানা কারণে ব্যবসার জৌলস এখন নিম্নমুখী। বাজার ঘুরে দেখা গেছে দেশি ও আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে একই দামে। খাতুনগঞ্জে পেঁয়াজের বড় বিপণী কেন্দ্র হামিদুল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস জানান, চটের বস্তায় ভারতের নাসিক বড় পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি 68 থেকে 70 টাকা, ছোট 65 টাকা। চীনা রসুন 105 টাকা, দেশি রসুন 80 টাকা, চীনা আদা 140 থেকে 145 টাকা, কেরালার আদা 120 থেকে 125 টাকা। ব্যবসায়ী জানাচ্ছেন, বাজারে পণ্যের ঘাটতি না থাকলেও ক্রেতা কম থাকায় লেনদেন আশানুরূপ হচ্ছে না। পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলে দাম কমবে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, রাতের আধারে দুষ্কৃতকারীরা এ ঘটনা ঘটিয়েছে। এদিকে হঠাৎ করে একাধিক কঙ্কাল চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক ও ক্ষোভ। আর পুলিশ বলছে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রতিনিধি আনিসুর রহমান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে দুর্বৃত্তরা কবর ভেঙে কঙ্কালগুলো চুরি করে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আতঙ্কিত হয়ে পড়েছেন মৃত ব্যক্তিদের স্বজনেরাও। স্থানীয়রা জানান, প্রতি সপ্তাহের ন্যায় শুক্রবার সকালে ফজর নামাজ শেষ করে স্থানীয় মুসল্লিরা কবর জিয়ারত করার জন্য এক কবরস্থানে যায়। গিয়ে দেখা যায় একসাথে 7টি কবর খোঁড়া এবং পলিথিনের বাঁশ এলোমেলো। এরপর বিষয়টি জানাজানি হলে গ্রাম জুড়ে নেমে আসে শোক আর ক্ষোভ। প্রতি শুক্রবার নয়, আজকেও কবর জিয়ারত করার জন্য গেছি, দেখি যে এই কবরগুলি খোদা রয়েছে আমার বাবার কবর সহকারে। তখনই মনে কষ্ট লাগলে যে মরেও হয়তো শান্তি নাই, এমন একটা যুগ আছে। ভিতরে গেছি, যা কবরের পাশ দিয়ে ঘুরে দেই মাটি, আগলা মাটি দেওয়ার পরে আমি প্রত্যেকটা কবর ঘুরে দেখছি। দেওয়ার পরে একটা দেখছি কাটা, মানে আমি গুনে দেখছি 5টা ওই সময়। দীর্ঘদিন ধরে এই কবরস্থানে স্বজনদের কবর দিয়ে আসছিল এলাকাবাসী। হঠাৎ এমন চুরির ঘটনায় তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন। আমরা দেখলাম যে কবরস্থানের কাগজ বা বাঁশ উঠাইয়া কঙ্কল নিয়ে গেছে। কঙ্কল যারা চুরি করছে, এখান থেকে যারা নিচ্ছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্তমূলক একটা শাস্তি যেন আল্লাহ দান করেন। যারা এই কাজটা করছে আর কি, তাদের জন্য আমরা হেদায়েত কামনা করি। আর যদি কপালে ভাগ্যে হেদায়েত না থাকে, আল্লাহ যেন কঠিন একটা শাস্তির দ্বারা যেন এটার জন্য অবসান করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশের এই কর্মকর্তা। ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছি এবং তারা নির্দেশনা দিয়েছে এটা অনুসন্ধানপূর্বক যারাই জড়িত থাকতো তাদের অনুসন্ধান করে তাদেরকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য। ধর্মীয় ও সামাজিকভাবে স্পর্শকাতর এই ঘটনায় স্থানীয়দের মধ্যে সৃষ্টি করেছে তীব্র প্রতিক্রিয়া। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দেশের চাল উৎপাদনের অন্যতম বৃহৎ মোকাম কুষ্টিয়ার খাজানগরের রাস্তার বেহাল দশা। এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক শত ট্রাক চাল রাজধানী সহ সারা দেশে সরবরাহ হয়ে থাকে।
মোকামে যাতায়াতের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় দুর্ভোগে মিলার ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে রাস্তাটি মেরামতে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস মাদবর। বৃহত্তম চাউলের মোকাম কুষ্টিয়া খাজানগরের রাস্তা যেন মরণফাট। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। অতিবৃষ্টি হলেই সড়কে জমে থাকে পানি। চলাচল করতে বিপাকে পড়তে হচ্ছে স্কুলগামী ছাত্রছাত্রী ও কর্মজীবী মানুষদের। চরম ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারাও। এছাড়া প্রতিনিয়ত ঘটছে নানা দুর্ঘটনা। বাংলাদেশের সমস্ত ডিস্ট্রিক্টের গাড়ি আসে, আমরা খুব বিপদে পড়ি, অ্যাক্সেল ভেঙে যায়, চলাচল খুবই কষ্ট, কর্তৃপক্ষের কোনো নজর নেই। এখানে সবসময় যানজট সৃষ্টি করে রাখে এইসব ধানের চাতালের মিলগুলো। অটোগুলো উল্টাই যাইতেছে, সিএনজি চলতেছে, প্রচন্ড কষ্ট হইতেছে আমাদের যাতায়াতের। যেখানে আমাদের আধা ঘন্টা পথ 1 ঘন্টা 2 ঘন্টা ওভার হয়ে যাইতেছে। ব্যবসায়ীরা জানান প্রতি বছর সরকারকে কোটি কোটি টাকা রাজস্ব দিচ্ছেন খাজানগরের ব্যবসায়ীরা, কিন্তু বারবার দাবি জানানো হলেও কর্তৃপক্ষ রাস্তাটি মেরামতে কোনো উদ্যোগ নেয়নি। ব্যবসার তো ব্যাপক প্রভাব পড়ছে, এখানে কোনো গাড়ি আসতে চাচ্ছে না, পরিবহনের যারা ট্রাক তারা লোড দিলে এখানে গাড়ির দুর্ঘটনা ঘটতেছে এবং এই অঞ্চলের ব্যবসায়ীদের তো দুর্যোগের শেষ নাই। 10 চাকার গাড়িগুলো যাচ্ছে, মনে হচ্ছে ওখানে ভেঙে চুরে পড়ে যাচ্ছে। এতে আমাদের যারা ট্রাক শিল্প মালিকদের ক্ষতিগ্রস্ত হচ্ছে, জানমালের ক্ষতি হচ্ছে। এখন বর্তমান যে অবস্থা হয়েছে, খানাখন্দে ভেঙে চুরে মানে পানি জমে ক্যানালের মতো হয়ে গেছে, যার কারণে বাইরের থেকে ধানের গাড়ি এবং চাউলের গাড়ি আসতে খুবই কষ্ট হচ্ছে। রাস্তাটির দুই পাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বলে জানান সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। আমাদের পরবর্তীতে পরিকল্পনা আছে এই রাস্তাটি 4 লেন সহ পরাদাহ পর্যন্ত 4 লেন সহ এটা 10.3 তে উন্নীত করার পরিকল্পনা আছে। ডিজাইন পাওয়া গেছে, আমরা ডিপিপি প্রণয়ন করে এটা 4 লেন বাস্তবায়ন করা হবে। চালের মোকামকে কেন্দ্র করে গড়ে উঠেছে কুষ্টিয়ার বিশাল এই অর্থনৈতিক বলয়। সেই বলয়ের প্রাণরেখা রাস্তাটি যদি এভাবে ভেঙে পড়ে তবে ক্ষতিগ্রস্ত হবে পুরো অঞ্চল। তাই দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি সকলের। ইলিয়াস মাদবর, মাই টিভি। ডিপ্লোমা সিন্ডিকেট কর্তৃক সহকর্মীকে হত্যার হুমকির প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেস্কো কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে। দুপুরে শতাধিক শিক্ষার্থী ক্যাম্পাস থেকে মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা নেস্কো অফিসের সামনে অবস্থান নেয়। শিক্ষার্থীরা অভিযোগ করে বিদ্যুৎ ও চাকরি বাণিজ্যের সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাদের সহকর্মীকে হত্যার হুমকি দেওয়া হয়। এ সময় তারা দ্রুত দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ আশিয়া এলাকায় নির্মাণাধীন ঘরের ট্যাঙ্কিতে পড়ে 2 জনের মৃত্যু হয়েছে। সকাল 9:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন একই এলাকার মাওলানা নূর আহমদ মারির মৃত সোলাইমানের ছেলে নাজু এবং দক্ষিণ আশিয়া চৌধুরী বাড়ির আব্দুল আলিমের ছেলে তারিক। স্থানীয় সূত্রে জানা যায় দক্ষিণ আশিয়ার জানে আলমের নতুন ঘরে 2 জন রাজমিস্ত্রি ট্যাঙ্কির ভিতরে স্যানিটারিং এর কাজ করছিলেন। কাজ করার জন্য তারা ট্যাঙ্কির ভিতরে প্রবেশ করলে আর উপরে উঠতে পারেননি। ধারণা করা হচ্ছে সেখানে ঢুকে তারা অক্সিজেন সংকটে পড়েন। খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার প্রচেষ্টা চালালেও ব্যর্থ হন। গোপন সংবাদের ভিত্তিতে 25 আগস্ট বিকাল 3টায় কোস্ট গার্ড স্টেশন কয়রা কর্তৃক সুন্দরবনের কপোতাক্ষ নদীর ঘড়িলাল বাজার সংলগ্ন ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ইঞ্জিন চালিত কাঠের বোট তল্লাশি করে সুন্দরবন থেকে আহরিত প্রায় 3,82,500 টাকা মূল্যের 850 কেজি অবৈধ কাঁকড়া জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে কাঁকড়া পাচারকারীরা বোট ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত কাঁকড়াগুলোর যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কোবাদক ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে তার সুস্থতা কামনায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে রিকশা ভ্যান চালকদের মাঝে রেইনকোট বিতরণ করেছে জিয়া পরিষদ। ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে 1.5 শতাধিক রিকশা ভ্যান চালকদের মাঝে এই রেইনকোট বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ। এ সময় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় জিয়া পরিষদের মহাসচিব প্রফেসর ডক্টর মোহাম্মদ এমতাজ হোসেন, ইবি জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ ফারুকুজ্জামান খান সহ ছাত্রদল ও জাতীয়তাবাদী কর্মকর্তা এবং কর্মচারী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য খাতে সংস্কারের দাবি আদায়ের ৩১তম দিন আজ। সে লক্ষ্যে আজ বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ দেশের সকল সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা, হয়রানি ও ভোগান্তির বিরুদ্ধে চলমান আন্দোলনের ৪ দফা দাবি ও করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শ্রমিক প্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য খাত আন্দোলনের প্রধান সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপপরিচালক সর্দার মোস্তফা শাহিনের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা। সভায় প্রান্তিক পর্যায়ের জনগণকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে সচেতন করার কৌশলে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা ও স্থানীয় বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শরীয়তপুরের মশাবাহিত রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টি, মশা মাছির উৎপত্তি স্থল দূরীকরণ ও খালের পানি প্রবাহ সচল রাখতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সকালে শরীয়তপুর পৌরসভার উদ্যোগে ও ব্র্যাকের সহযোগিতায় সার্কিট হাউস থেকে পাকার মাথা পর্যন্ত খালটি পরিষ্কারের মাধ্যমে ৮ দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাহসিনা বেগম। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, শরীয়তপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ ওয়াহিদ হোসেন, সহকারী পুলিশ সুপার শেখ শরীফুজ্জামান, জেলা বিএনপি সাধারণ সম্পাদক সর্দার AK-M নাসিরউদ্দিন কালু, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর অঞ্চল টিম সদস্য মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান, ব্র্যাকের জেলা কর্মকর্তা হিমাংশু মোহন মণ্ডল। এই পৌরসভারই বসবাসের থেকে খারাপ পরিবেশ সৃষ্টি হচ্ছে, যারা ভবিষ্যৎ প্রজন্ম আছে তাদের জন্য এটা আরও বেশি ক্ষতিকর হচ্ছে। মশা মাছির উপদ্রব বৃদ্ধি পাচ্ছে, ডেঙ্গু চিকুনগুনিয়ার উপদ্রব বৃদ্ধি পাচ্ছে। এই সব কিছু থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা এই খালগুলো উদ্ধারের চেষ্টা নিয়েছি। ধীরে ধীরে যতগুলা খাল আছে পৌরসভার মধ্যে, 17টা খালের কথা আপনারা উল্লেখ করেছেন, সকলগুলা খালই আমরা পরিষ্কার করব। শেরপুরে মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নের ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। সারা দেশের ন্যায় জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রেজওয়ান, সরকারি ভিক্টোরিয়া একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিসা বেগম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অ্যানি সুরাইয়া মিলোজ সহ জেলা ও উপজেলা পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষা অফিসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর এক সহযোগী আটক হয়েছে। সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সকাল ৬টায় কোস্টগার্ড বেজ মোংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে একটি ১ নলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ এবং ৬ রাউন্ড ফাঁকা কার্তুজ সহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করে। আটককৃত ডাকাত ও জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে চট্টগ্রামের ফটিকছড়িতে অনুষ্ঠিত হয়েছে যশনে জুলুস। সোমবার নানুপুর ইছাপুরী দরবার শরীফ চত্বর থেকে বের হওয়া এ শোভাযাত্রায় অংশ নেন হাজারো মানুষ। শোভাযাত্রার নেতৃত্ব দেন দরবার শরীফের সাজাদনশীন হজরতুল হাজ শাহ সুফি সৈয়দ এহসানুল করিম ইসাপুরি আল হাসানি ওয়াল হুসেইনি আল মাইজ ভান্ডারি। শোভাযাত্রা পূর্ব সমাবেশে বক্তারা বলেন, রাহমাতুল্লিল আলামিন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাস রবিউল আউয়াল মুসলমানদের জন্য গুরুত্ববহ। উল্লেখ্য, 1974 সালে গাউসে জামান তৈয়ব শাহ নির্দেশনায় শুরু হওয়া চট্টগ্রামের যশনে জুলুস এখন বিশ্বের অন্যতম বৃহৎ জুলুসে পরিণত হয়েছে। জুলুস শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দর্শক, সংবাদ শেষ করব প্রাচীন এক তেঁতুল গাছের খবর দিয়ে। চাঁপাইনবাবগঞ্জের নাচলে ইতিহাসের সাক্ষী হয়ে সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রাচীন তেঁতুল গাছ। কেউ বলেন 700 বছর, আবার কেউ বলেন প্রায় 800 বছর বয়স এ তেঁতুল গাছটির। তবে কৃষি বিভাগ বলছে 500 বছর বয়স তেঁতুল গাছটির। আর তেঁতুল জাতের বিবেচনায় দাবি করা যেতে পারে এটি দেশের প্রাচীন তেঁতুল গাছ। প্রতিনিধি মোহাম্মদ তারেক আজিজিউর পাঠানো তথ্য ও চিত্রে শিমুল খানের রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে 23 কিলোমিটার দূরে নাচল উপজেলার নিজামপুর ইউনিয়নের বরন্দভূমির মাঝে এক সময়ের জমিদার এলাকা সুরলা গ্রামের মাথা সোজা করে দাঁড়িয়ে আছে তেঁতুল গাছটি। প্রায় 30 বছর আগে ঝড়ে বড় ডালটি ভেঙে পড়লেও মাথা নোয়ায়নি গাছটি। আগের জমিদার এলাকা সুরলার আদিবাসীদের নির্যাতন, অত্যাচার আর দরিদ্রতার আঘাতে মাথা নুয়ে গেলেও আজও তারা তেঁতুল গাছটি নিয়ে গর্ব করে। শত শত মানুষের গর্ব এই তেঁতুল গাছটি এলাকায় দেবস্থান হিসেবেও পরিচিত। প্রাচীন তো, এবং এর ডালগালা ছিল, সে ডালগালা কিছু নাই, মানে অর্ধেক এখন আছে, অর্ধেক কাল কোনো ঝড়ে ভেঙে পড়ে গেছে। বন বিভাগের জন্য লোকজন এসছেন এখানে, পরীক্ষা নিরীক্ষা করার পরে ওনারা বলেছেন যে এটা 500-র উপর, 500 বছর করে কিন্তু এই গাছের বয়স। আর রক্ষণের জন্য সরকারের ভূমিকা নিলে আমরা উপকৃত হবো, আমার এলাকার লোকজন বা আমার প্রজন্ম এটা ধরে রাখতে পারবো স্মৃতিটা। এলাকার প্রবীণ আদিবাসীরা জানান, জমিদার কুঞ্জু মোহন মৈত্রের কাচারি ও খামার বাড়ি ছিল এখানে। আর তেঁতুল গাছের নিচে ছিল বিরাট কালী মন্দির। আদিবাসীরা আসতেন পূজা অর্চনা করতে। এখন গাছের পাশেই একটি ছোট মন্দির করে সেখানেই কালী পূজা করেন স্থানীয় আদিবাসীরা। এত মোটা তেঁতুল গাছ বোধহয় বাংলাদেশের এটাই বোধহয় প্রথম। ডাল আনতে পারত না, একটা পাতা এনে পড়াতে পারত না। এইটা হচ্ছে দেবস্থানের মাটি এবং এই তেঁতুল গাছটি কালী মন্দিরেই অবস্থিত। বহুদিন থেকে গাছটা দেখছি, আমরা ছোট থেকে দেখছি এরকমই আছে গাছ। গাছের বয়স তো আমরা বলতে পারি না, আমার বাবারাও বলতে পারে না, এই অবস্থায় দেখেছি। তেঁতুল গাছটির রক্ষণাবেক্ষণের পূর্বে জেলা প্রশাসক কর্তৃক উদ্যোগ গ্রহণ করেও তা রক্ষা করতে পারেননি। তবে আবারও নতুন করে উদ্যোগ গ্রহণ ও রক্ষণাবেক্ষণ এর ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। আমাদের জেলা প্রশাসন থেকে ইতোপূর্বে একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে আর সেইভাবে তার ধারাবাহিকতা রক্ষা হয় নাই। আমরা এই তেঁতুল গাছটি যেন তা পরিচর্যা করতে পারি, দর্শনার্থীদের জন্য যেন আরো সুন্দরভাবে আমরা এটা উন্মুক্ত রাখতে পারি, সেই ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। শিমুল খান, মাই টিভি নিউজ ডেস্ক।